আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি শরফি দিবা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয়ের সম্ভাবনা এখন অনেকটাই স্পষ্ট। খোদ বিশ্লেষকরাই জানিয়ে দিয়েছেন ইউক্রেনে রাশিয়ার বিজয় সময়ের ব্যাপার মাত্র। এরকম অবস্থায় ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ন্যাটো। এরই মধ্যে ইউক্রেনে কমব্যাট সেনা মোতায়েন শুরু করেছে ন্যাটো। পোল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ফিনল্যান্ড এবং ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলোর সেনারাও বড় সংখ্যায় ইউক্রেনে অবতরণ করতে শুরু করেছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। রাশিয়া অনেক আগে দাবি করেছিল ন্যাটোর ৩,১০০ ভাড়াটে সেনা ইউক্রেনে অবস্থান করে আসছে। রাশিয়ার এই দাবি নিয়ে ন্যাটো ছিল অনেকটা নীরব। এখন রাশিয়ার দাবি সত্য প্রমাণ হতে যাচ্ছে। তবে নতুন করে যে সেনারা ইউক্রেনে যাচ্ছে তারা অবশ্য ভাড়াটে সেনা নয়, বরং তারা সামরিক বাহিনীর আনুষ্ঠানিক পোশাকে সজ্জিত। পোশাকের গায়ে সদস্য দেশের নামও লেখা রয়েছে। নতুন করে মোতায়েন হওয়া ন্যাটোর এই সেনারা ইউক্রেনের পশ্চিম অংশে কাজ করবে। প্রয়োজনে এই সেনাদের পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ যুদ্ধ ময়দানের আশেপাশেও নিয়োজিত করা হতে পারে। এখনও পর্যন্ত ন্যাটো এই সেনাদেরকে কমব্যাট সোলজার বা যুদ্ধসেনা হিসেবে দাবি করছে না। ন্যাটোর ভাষ্যমতে এই সেনারা পশ্চিমা হার্ডওয়্যারগুলো পরিচালনা করার জন্য ইউক্রেনে গেছে। তবে ন্যাটোর এসব কথার আদতে কোনো দাম নেই। যে কোনো সময় এই সেনাদেরকে হয়তো রাশিয়ান সেনাদের ওপর গুলি চালাতে দেখা যাবে। এ কারণে এই সেনাদেরকে গোলাগুলির ক্ষেত্রে সক্রিয় সেনা হিসেবে অভিহিত করলেও খুব একটা ভুল হবে না। এর আগে যুক্তরাষ্ট্র যখন ভিয়েতনামে যুদ্ধ করার জন্য নিজেদের সেনা পরামর্শক পাঠিয়েছিল, তাদেরকেও প্রাথমিকভাবে অন্য একটি পরিচয়েই পরিচিত হিসেবে পাঠানো হয়েছিল। পরে দেখা গেছে তারা সবাই মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য, যারা সক্রিয়ভাবে ভিয়েতনামিজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন জনসাধারণকে খুশি রাখার জন্য হলেও আপাতত ইউক্রেনে ন্যাটো সৈন্য পাঠানোর বিরোধিতা করছে। তবে বাস্তবতা হলো প্রেসিডেন্ট বাইডেন পুনরায় নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে সেনা পাঠানোর প্রক্রিয়া ঝুলে রাখতে পারেন। ইউক্রেনে যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও অপেক্ষা করতে পারেন। প্রেসিডেন্ট পদে বাইডেন পুনর্নির্বাচিত হলে এখনকার চেয়ে বাইডেন তখন আরও অনেক বেশি স্বাধীন ও শক্তিশালী থাকবেন। অতি সম্প্রতি মার্কিন কংগ্রেস ইউক্রেনের আকাশ সুরক্ষার জন্য $60 বিলিয়ন একটি অর্থবিল অনুমোদন করেছে। এতে ইঙ্গিত পাওয়া যায় ইউক্রেনের পক্ষে প্রেসিডেন্ট বাইডেন যে সিদ্ধান্ত নেন না কেন কংগ্রেস তা সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এরই মধ্যে আশঙ্কা করছেন ইউক্রেনে রাশিয়া জয় পেতে যাচ্ছে। তেমনটা ঘটে গেলে তা হবে আমেরিকার নিরাপত্তা কৌশলে একটি বড় ধরনের ধাক্কা। একই সাথে ন্যাটোর জন্য মারাত্মক ধরনের আঘাত হবে। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়ার সেনাবাহিনীর যে আকৃতি ছিল সে তুলনায় রাশিয়ার সেনাবাহিনী এখন 15% বড় হয়েছে। এছাড়া রাশিয়ার সেনাবাহিনী এখন অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি এই বাহিনী এখন যুক্তরাষ্ট্রের তৈরি উচ্চ প্রযুক্তির সিস্টেম যেমন জ্যামিং এবং স্পুফিং মোকাবেলা করারও কার্যকর উপায় বের করেছে। অস্ত্র, জনশক্তি এবং শিল্পশক্তির বিচারে ন্যাটো রাশিয়ার তুলনায় অনেকটাই পিছিয়ে। ন্যাটোর অস্ত্রের মজুদ খুব কম। এ পর্যন্ত ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা নিশ্চিতে কেবলমাত্র অনুমোদিত সামরিক সরঞ্জামগুলোই ইউক্রেনে পাঠানো হয়েছে। তবে এই সমরাস্ত্র প্রয়োজনের তুলনায় একদমই অপ্রতুল। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সর্বসম্মত মতামত হল রাশিয়ানদের সাথে যুদ্ধে নিশ্চিতভাবেই হেরে যাচ্ছে ইউক্রেন। খুব শীঘ্রই ইউক্রেন বাহিনী পতনের দ্বারপ্রান্তে চলে যাবে। ইতোমধ্যেই খবর রটে গেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বেশ কিছু ব্রিগেড তাদের কমান্ডারদের আদেশ প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন আর্মির 25তম এয়ারবোর্ন অ্যাসল্ট ব্রিগেড, 115তম ব্রিগেড, 67তম যান্ত্রিক ব্রিগেড এবং 47তম যান্ত্রিক ব্রিগেড কমান্ডারদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই ব্রিগেডগুলোর সবই শীর্ষ সেনা ব্রিগেড এবং এর কোনোটি নিছক আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিট নয়।
রাশিয়ানরা পুরো যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে অবগত, এ কারণে তারা জেনে বুঝে বিদেশি বাহিনীকে টার্গেট করছে এবং ইউক্রেনের যুদ্ধ ইউনিটগুলোকে কাবু করে ফেলছে। এই ইউনিটগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ানদের দাবি অনুযায়ী এই যুদ্ধে ইউক্রেন ইতিমধ্যে প্রায় 5 লাখ সেনা হারিয়েছে। যুদ্ধে ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত ইউনিট, সেনা ও সামরিক সরঞ্জামের সংখ্যা প্রতিদিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের সেনা নিহত হওয়া নিয়ে রাশিয়ার দাবি যে সঠিক তা এখন স্পষ্ট। ইউক্রেন এরই মধ্যে মরিয়া হয়ে উঠেছে নতুন সেনা রিক্রুট করার জন্য। এমনকি যেসব দেশে ইউক্রেনের নাগরিকরা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে সেখান থেকেও ইউক্রেন কিছু সাহায্য পাচ্ছে। লিথুনিয়া এরই মধ্যে সেই দেশে অবস্থান করা ইউক্রেনের পুরুষ নাগরিকদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। পোল্যান্ডও একই নীতি অবলম্বন করছে। F-16 বিমানের পাইলট হিসেবে যেসব ইউক্রেনীয় প্রশিক্ষণ নিয়েছে তাদের উপর সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। ইউক্রেনীয়দের সাথে কাজ করা কিছু পশ্চিমা কর্মকর্তার মতে পাইলটদের দীর্ঘ 1 বছর ধরে F-16 চালানোর প্রশিক্ষণ দেয়া হলেও তাদের অগ্রগতি প্রত্যাশার তুলনায় খুবই কম। ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণে সফলতা না পাওয়ার একটি কারণ হল প্রশিক্ষণার্থে ইউক্রেনীয় পাইলটদের সাথে প্রশিক্ষকদের ভাষার ব্যবধান। এছাড়া ইউক্রেনের এই পাইলটেরা পশ্চিমা সিস্টেম এবং যুদ্ধের কৌশলের সাথেও পরিচিত নয়। সবকিছু মিলিয়ে তাই প্রশিক্ষণের গতি বেশ মন্থর। গুজব রয়েছে আসন্ন গ্রীষ্মে যখন F-16 বিমানগুলো ইউক্রেনে এসে পৌঁছতে শুরু করবে তখন এগুলো উড্ডয়নের দায়িত্ব ইউরোপীয় বিভিন্ন দেশের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলটদের দেয়া হবে। ইউক্রেনে এই বাহিনী যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে তা মোকাবেলা করার জন্য ন্যাটো উপদেষ্টা আমদানি করার চিন্তা করছে। এভাবে আপাতত কয়েক মাস ন্যাটো ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে। এরপর নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। রাশিয়ানরাও মার্কিন নীতি নির্ধারকদের এই দৃষ্টিভঙ্গি জানে। সে কারণে বাইডেন প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হয়ে আসার আগে রাশিয়ানরা ইউক্রেন বাহিনীকে পরাজিত করার চূড়ান্ত চেষ্টা করবে। রাশিয়ানরা সফল হলে ইউরোপে একটি বড় যুদ্ধ হয়তো এড়িয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে মার্কিন বাহিনী যদি ইউক্রেনে চলে আসে এবং রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে অংশ নেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা অনেক বেড়ে যাবে। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে চীনের সাথে ন্যাটোর সম্পর্কে নতুন করে আবারও টানাপোড়েন তৈরি হয়েছে। ন্যাটোর সাথে পশ্চিমাদের সুসম্পর্ক বজায় রাখতে চাইলে চীনকে অবশ্যই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করা বন্ধ করতে হবে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। এ সময় চীনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, একই সাথে উভয় পক্ষের সুবিধা ভোগ করতে পারে না চীন। And thank you also for your leadership and personal commitment to our transatlantic. বার্লিন সফরকালে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব বলেন, সেমিকন্ডাক্টরের মতো প্রযুক্তি সরবরাহের মাধ্যমে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে চীন। স্টলটেনবার্গ বলেন, গত বছর চীন থেকে 90% মাইক্রো ইলেকট্রনিক উপাদান কিনেছে রাশিয়া। এগুলো ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং বিমান তৈরি করেছে দেশটি। এছাড়া রাশিয়াকে উপগ্রহ সক্ষমতা এবং ছবি সরবরাহের বিষয়েও কাজ করছে চীন। তিনি সতর্ক করে বলেন, চীন একদিকে বলছে তারা পশ্চিমের সাথে সুসম্পর্ক চায়, অন্যদিকে চীন ইউরোপে একটি সংঘাতপ্রবণ পরিবেশ তৈরিরও চেষ্টা করছে। এভাবে দুই নৌকায় পা দিয়ে চলতে থাকলে চীন নিজেদেরকে আরও বেশি বিপদের মুখে ফেলে দেবে। রাশিয়ার মতো করেই চীনের উপর থেকেও নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ। তিনি বলেন, অতীতে রাশিয়ার গ্যাস এবং তেলের উপর নির্ভরশীল হওয়ার মতো ভুল আমরা করেছি। চীনের ক্ষেত্রেও একই ভুল করা আমাদের উচিত হবে না। দেশটির অর্থ, কাঁচামাল, প্রযুক্তি এসবের উপর নির্ভরশীলতা ইউরোপীয় দেশগুলোকে ক্রমশ আরও দুর্বল করে দিচ্ছে। সব মিলিয়ে চীন ও রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ন্যাটো দেশগুলো। ইউক্রেনে সৈন্য পাঠানোর মাধ্যমে বড় সংঘাতের সূচনা হতে পারে। Regarding covert Russian activities across the alliance, last week Germany arrested individuals accused of
espionage and sabotage. And today, in the United Kingdom, 5 individuals have been charged in connection with hostile state activity to benefit Russia. NATO allies stand in full solidarity with Germany and the United Kingdom. Such acts are dangerous and unacceptable. They will not deter us from providing support to Ukraine. And we are coordinating closely in our response to any hostile act against NATO allies. So, Chancellor Scholz, dear Olaf, thank you so much for welcoming me once again. I look forward to our conversation. Thank you. আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।